হ্যালো গাইস, আমার কথা কি শুনতে পাচ্ছ? Yes, sir. জি Yes, স্যার। sir. ওকে, সরি, আমি এখনো এটা নবিশ পর্যায়ে আছি। আমার চেহারা দেখানো পারছি না। আমরা লেকচারের ক্লাসে চলে যাই স্ট্রেট ওয়েতে। আমাদের আজকের ক্লাস হলো ফিডিং ডিজাইন করছি আমরা। সেটার আজকে ফিডিং ক্যালকুলেশনের লাস্ট ক্লাস। সো আমরা গত ক্লাসে দেখেছিলাম কি করে ফিডারের সাইজ এবং সেটার কথা কিছুটা বলেছি। সাইজটাই মূলত ছিল কি করে ফিডার সাইজ ক্যালকুলেট করা যায়। তার মধ্যে আমরা বিশপের মেথড ছিল, কেইনসের মেথড ছিল এবং ফাইনালি ছিল মডুলাস মেথড। আমরা বলেছি আমরা মডুলাস মেথডটাই প্রেফার করব এবং ওখানে বলা হয়েছিল যে according to heat transfer criteria, modulus of the casting should be greater than modulus of casting. Modulus of feeder would be greater than modulus of casting. এটা একটা ছিল। আরেকটা ছিল হলো ফিড ভলিউম ক্রাইটেরিয়া। এখানে বলা হয়েছিল যে ফিডার এমন সাইজ হতে হবে সে যেন কাস্টিং এর যা ডিমান্ড লিকুইড মেটালের আছে সেটা যেন সে দিতে পারে। তো এই দুটো ছিল মেন ক্রাইটেরিয়া, একটা ফিড ভলিউম ক্রাইটেরিয়া আর একটা হলো হিট ট্রান্সফার ক্রাইটেরিয়া। এবং আমরা বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম কোন কোন ক্ষেত্রে কোন জিনিসটা মোর ডমিনেটিং। while designing a feeder for a particular casting আমরা এই দুটোই ক্যালকুলেট করব এবং আমাদের কারণ এই দুটো কন্ডিশনই আমাদের ফুলফিল করতে হবে এবং এই দুটো ক্যালকুলেট করার পরে যেটা সবচেয়ে বড় হবে আমরা সেইটা সিলেক্ট করব, কারণ তাহলে পরে বোথ ক্রাইটেরিয়া মাস্ট বি ফুলফিল। সো আজকে আমাদের উদ্দেশ্য হলো আমরা অপটিমাইজিং কাস্টিং শেপ এন্ড প্লেসমেন্ট এই দুটো কি করে দেওয়া যায়। Okay, so আমাদের lecture outcome would be optimize shape of feeder, determine the efficient way of placing a feeder, and analyze different method of increasing the efficiency of feeder. আমরা দেখব যে একটা থিওরিটিক্যাল ফিডার যখন ডিজাইন করি, ক্যালকুলেট করব, তখন এটা সাইজটা অনেক বড় সাইজ হয়ে যায়। তো এটা কি করে ছোট করা যায়, তার জন্য কোনো মেথড আছে কিনা? ইনফ্যাক্ট the way is there any way of increasing the efficiency of feeder so that its size can be minimized? সেটা আমরা চেক করব লাস্ট। সো ফিডার শেপের যদি অপটিমাইজ করি, আমরা যদি হিট ট্রান্সফার ক্রাইটেরিয়াটাকে আমার মাথায় নিয়ে আসি যে ফিডার শুড সলিডিফাই লেটার দ্যান দ্য কাস্টিং, এবং এটাকে যদি মডুলার সাথে রিলেট করি অথবা সিম্পলি সলিডিফিকেশন টাইমের সাথে রিলেট করি, তাহলে জিনিসটা যেটা হচ্ছে ফিডার শুড বি solidify as slow as possible. So cooling it should be slower than the casting. So এবং এটাকে মডুলাসের সাথে কম্পেয়ার করলে তাহলে সারফেস এরিয়া অফ দ্য কাস্টিং রিলেটিভ ভলিউম সেটাই আলটিমেটলি ডিসাইড করবে ফিডারের সাইজ কেমন হবে বা শেপটা কেমন হবে। ওকে, সো সরিনভ রুল অনুযায়ী আমরা যদি শেপের কথা চিন্তা করি, আমরা দেখেছি যে স্ফেরিক্যাল শেপটাই সবচেয়ে বেশি সময় ধরে সলিডিফিকেশন হয়। সুতরাং ফিডারের শেপটা আইডিয়ালি হবে হলো একটা স্ফিয়ার, কারণ স্ফিয়ারটাই would solidify last. So spherical feeder head remain liquid for longer period of time, আমরা যতগুলা ইমাজিন করতে পারি। However, আমরা জানি যে একটা spherical feeder difficult to mold at the same time cause feeding problem. Feeding problemটা কেমন হবে? কারণ spherical feederটা যদি solidification শুরু হয়, সারফেস থেকে সলিডিফিকেশন শুরু হবে। সো চারিদিক থেকে সলিডিফিকেশন শুরু হবে, লিকুইড যেটা থাকবে সেটা সেন্টার। যেহেতু সারফেসে অলরেডি সলিডিফাই হয়ে গেছে চারিদিক থেকে, সুতরাং এই সেন্টারের লিকুইডটা আর কাস্টিং এ যাওয়ার কোনো চান্স থাকবে না। সো ফিডারের ভিতরে একটা বিরাট বড় একটা হট স্পট তৈরি হবে, ক্যাভিটি ফর্ম করবে। সো কম লিকুইড সে আলটিমেটলি ফিড করবে। সো এই টেকনিক্যাল প্রবলেমের কারণেই আমরা নর্মালি একটা স্ফেরিক্যাল ফিডার কখনোই ডিজাইন করি না, কখনো ইউজ করি না। আমরা নেক্সট বেস্ট থিং যেটা আছে সেটা চেষ্টা করি, এবং নেক্সট বেস্ট যদি হয় তাহলে স্ফেরিক্যালের জায়গায় হেমিস্ফেরিক্যাল হতে পারে। যেমন এটা এই ধরনের একটা হেমিস্ফেরিক্যাল হতে পারে, আইদার পুরাটা হেমিস্ফেরিক্যাল যদি সম্ভব হয়, না হলে পরে একটা সিলিন্ড্রিক্যাল ফিডার তার বেসটা হেমিস্ফেরিক্যাল সেটা অ্যালাউ করা যেতে পারে। যদি এটাও পসিবল না হয় তাহলে নেক্সট বেস্ট যেটা সেটা হলো সিলিন্ড্রিক্যাল ফিডার। So this is the convenient way to design a feeder and manufacture a feeder. যার কারণে একটা cylindrical feeder is the most popular shape of a feeder. So besides maximizing time, আরেকটা জিনিস আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হলো সেই টাইমিং অফ দ্য ডিমান্ড অফ দ্য ফিড মেটাল।
দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আমরা গ্রে কাস্ট আয়রনে দেখেছি, আমরা বলেছি গ্রে কাস্ট আয়রনের মধ্যে যখন গ্রাফাইট ফর্ম করে দে এক্সপান্ড, যখন অস্টেনাইট ফর্ম করে দে কন্ট্রাক্ট, ঠিক আছে। সো দুইটা ক্যান বি মিনিমাইজড, ইভেন এক্সপানশনটা ম্যাক্সিমাইজ করা যেতে পারে কন্ট্রাকশনের তুলনায়। সো অ্যাপারেন্টলি কাস্টিং এর সাইজ বি ইনক্রিজড, কিন্তু দুইটার ডিমান্ড দুই সময়, সো শ্রিঙ্ক করে এক সময়, এক্সপ্যান্ড করে এক সময়, যার কারণে ফিডারের হেড একটা ফিডার লাগবে এবং তার ক্যালকুলেশনটা ওরকম ভাবে কমপ্লেক্স হয়ে যাবে। আরেকটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হলো ফিডারটা আমার কাস্টিং এর সাথে কিভাবে লাগাচ্ছি। সো এই জয়েনিংটা, দ্যাট জয়েনিং ইজ অলসো ইম্পর্টেন্ট, এবং থিওরিটিক্যালি আইডিয়ালি আমরা চাবো জয়েনিং যত ছোট হয়, কারণ তাইলে পরে আমরা কাস্টিং থেকে ইজিলি সেপারেট করতে পারবো, ইজিলি নক আপ করতে পারবো। ওকে, সো কি কি মেকানিজমের মধ্যে আমরা ফিডারের ডাইমেনশনটা তাহলে অপটিমাইজ করতে পারি। আমরা ফিডারের ভলিউম ক্যালকুলেট করেছি আমরা গত ক্লাসে। ফিডারটা এত বড় সাইজের হতে হবে, এন্ড এত বড় সাইজের যদি হয়, এখন শেপটা কেমন হবে, অর্থাৎ যদি সিলিন্ড্রিক্যালি আমরা বেছে নেই, তাহলে এর এইচ কত হবে, ডি কত হবে। ওকে, সো এক্সপেরিমেন্টালি দেখা গেছে এবং বিভিন্ন সায়েন্টিস্টরা বলেছে যে ফিডারের ডাইমেনশনটা শুড বি এইচ শুড বি হাফ অফ ডায়ামিটার থেকে শুরু করে 1.5 times diameter. So H should be যদি D যদি 100 হয়, তাহলে H এর ভ্যালু 50 থেকে শুরু করে 150, এই জোনের মধ্যে যদি থাকে, তাহলে V বাই A রেশিওটা এটার ম্যাক্সিমাম পাওয়া যেতে পারে। সো এটা বোথ টপ ফিডার এবং বোথ সাইড ফিডার সেটার মধ্যে অ্যাপ্লাই করা যেতে পারে। নরমালি আমরা ইউজুয়ালি ডিজাইন করব ইউজিং H is equal to 1.5 diameter. So diameter যদি 100 হয়, 150 এটা দিয়ে আমরা ডিজাইন করব। বাট ইউ ক্যান সিলেক্ট H is equal to D সিলেক্ট করতে পারো, diameter is equal to 100, H is equal to 100 সেটা হতে পারে। তবে ডিটা বড়, এটা খুব একটা আমি দেখিনি। সাধারণত এই সাইজের সমান অথবা 1.5 গুণ বড় ডায়ামিটার, সেটাই মোস্টলি প্রেফার করা হয় ইন ডিজাইন। ওকে, আরেকটা জিনিস সেটা হলো যে ফিডার যেটা প্লেস করা হচ্ছে, ইউজুয়ালি ফিডারের বটমটা একটু রাউন্ড করে দেওয়া হয়, দিস ইজ কল্ড বাউন্ড, ঠিক আছে। রাউন্ড কেন করে দেওয়া হয়? রাউন্ড করলে পরে হিট ট্রান্সফারটা মিনিমাইজ হয়, হিটটা ভিতরের দিকে রেডিয়েট করে, যার কারণে ফিডারটা বেশি সময় ধরে লিকুইড থাকার চান্স থাকে। সো এখানকার ডায়ামিটার যা, এটারও ডায়ামিটার মোটামুটি সেম। আরেকটা সামটাইমস করা হয়, দুইটাই করা হয়, অর্থাৎ টপ যদি ব্লাইন্ড ফিডার ইউজ করা হয়, টপটাও এরকম রেডিয়েট মানে রাউন্ড করে দেওয়া হয়, এবং ইউজুয়ালি সেম প্রিন্সিপাল ডিজ ইকুয়াল টু টুয়াইস আর। এবং এতে করে ধরে নেওয়া যায় যে একটা স্ট্যান্ডার্ড একটা ফিডারের তুলনায় এই ফিডারে বেশি সময় ধরে লিকুইড থাকে বিকজ অফ ইটস শেপ। সো যদি এই ধরনের কোশ্চেন করি, তাহলে পরে আনসার শুড বি দিস ওয়ান, this one will stay little bit longer in liquid condition. So dome যেটা আমরা এটাকে বলছি ডোম, আর এটাকে বলছি বাল্ব। সো দুইটাই ইউজ করা যেতে পারে if it is a blind feeder. Okay, dimension কেমন হবে এগুলা মনে রাখতে হবে, all these are empirical. কিছু কেউ এই ধরনের পছন্দ করে, আর কেউ অন্য ধরনের পছন্দ করে, বাট জাস্ট একটা কি ধরনের হয়ে থাকে সেটা একটা ফ্লেভার দেওয়ার জন্য এই ধরনের একটা ডাইমেনশন দেওয়া হচ্ছে। যদি নেক যদি ইউজ করি আমরা, এটা কি নেক যেটা ইউজ করা হচ্ছে কাস্টিং এর সাথে রাইজারের যেটা কানেকশন, যেটা নেক আছে, নেক শুড স্টে অ্যাজ ফার অ্যাজ পসিবল ইন দ্য লিকুইড কন্ডিশন। অবশ্যই এটা করতে হবে, না হলে পরে মানে ফিডিং পসিবল না। সো এখানেও যদি নেকের শেপটাও যদি কনসিডার করি, তাহলে আমরা ফিডারের যে প্রিন্সিপল ইউজ করেছি, যেটা সার্কুলারটাই সবচেয়ে ভালো হতো, স্ফেরিক্যাল সবচেয়ে ভালো হতো, পারি না বলে আমরা সার্কুলার দিচ্ছি, সিলিন্ড্রিক্যাল দিচ্ছি। এখানেও ঠিক সেরকম ভাবে যদি পসিবল হয়, এই নেকটাও সিলিন্ড্রিক্যাল হবে। সো ডায়ামিটার এবং এইটুকুকে বলে নেক, এই লেন্থ অফ দ্য নেক, diameter of the neck, আর এটা হলো নেক। রাইজার বা ফিডার, এটা হলো নেক অফ দ্য ফিডার, দিস ইজ দ্য কাস্টিং। এবং এই নেকের ডাইমেনশনের মধ্যে ডি হতে পারে, এবং এল মানে হলো লেন্থ,
অথবা যদি রেক্ট্যাঙ্গুলার ইউজ করো, ফর এক্সাম্পল দিস ওয়ান ইজ রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গুলার হলে তার তিনটা ডাইমেনশনই থাকবে, ডায়ামিটার, লেন্থ এবং উইডথ, সরি না, লেন্থ, উইডথ এবং থিকনেস তিনটেই থাকবে। সো কিছু টিপিক্যাল ফর্মুলা, এম্পিরিক্যাল কিছু ফর্মুলা অফেন পিপলস ইউজ, যেমন এখানে ডায়ামিটার সার্কুলার যদি হয় তাহলে পরে ডায়ামিটার অফ দ্য নেক তার সাথে লেন্থ অফ দ্য নেকের একটা ফর্মুলা, ডি হলো রাইজারের ডায়ামিটার বা ফিডারের ডায়ামিটার, তার সাথে এই ধরনের রিলেশন, লেন্থ অফ দ্য নেক ম্যাক্সিমাম অফ ডি বাই 2। সো ডায়ামিটারে ফিডারের ডায়ামিটার যা তার চেয়ে মানে ম্যাক্সিমাম হলো অর্ধেক, এর চেয়ে ছোট হতে পারে। সো ডি বাই 2 যদি আমি লেন্থ ধরি তাহলে ডি যে হতে পারে এটা জাস্ট ভ্যালু বসালে পরে যা হয় 0.5, আর এটা হলো 0.5 এর 1.2, আর এটা 0.1। সো এটা একটা হলো সিলিন্ড্রিক্যাল ফিডার, যদি সিলিন্ড্রিক্যাল নেক যদি হয়, আর যদি রাউন্ড নেক পসিবল না হয় রেক্ট্যাঙ্গুলার যদি ইউজ করি, বা অফেন স্কোয়ারও ইউজ করতে পারি। এবং সেই সমস্ত ক্ষেত্রে এখানে কয়েকটা ফর্মুলা দেওয়া আছে। ফর এক্সাম্পল সাইড রেজার হলে এই ধরনের ফর্মুলা, হাইট অফ দ্য নেক সেটা হতে পারে 0.6 থেকে 0.280, আর যদি টপ রাইজার হয় বা উপরে যদি আমরা ফিডার প্লেস করি তাহলে সেটা ডায়ামিটারটা ফর্মুলা, লেন্থের ফর্মুলা এক্সেট্রা দেওয়া আছে। সো এগুলো হলো এম্পিরিক্যাল ফর্মুলা, ফর এ গাইডলাইন আমরা এগুলো ইউজ করতে পারি। এগুলো যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো মনে রাখতে হবে। স্টিলের জন্য এগুলো দেওয়া আছে, অন্য ম্যাটেরিয়ালের জন্য স্টিলের না কাস্টার আয়রন কাস্টিং, তো কাস্ট আয়রন কাস্টিং এর জন্য ফর্মুলা, অন্য ম্যাটেরিয়ালের জন্য এই ধরনের সিমিলার ফর্মুলা ক্যান বি অ্যাভেলেবল ইন ডিফারেন্ট বুকস। দেন অপটিমাইজিং প্লেসমেন্ট অফ দ্য ফিডার। এখন ফিডার বসাবো কোথায়? তো সাধারণত এটা অভ্যাস যে একটা কাস্টিংয়ের মোটা সেকশন যে জায়গায়, সেই জায়গায় প্লেস করা উচিত ফিডারটাকে, বিকজ ওখানে ফিডিং ডিমান্ডটা সবচেয়ে হাইস্ট। এখন যদি কমপ্লেক্স কাস্টিং যদি হয়, মোটা জায়গা, চিকন জায়গা, মোটা জায়গা এই ধরনের যদি হয়, তাহলে পরে আমরা যেটা করি সেটা হলো কাস্টিং এর জোন ওয়াইজ ভাগ করে দিই। দিস ইজ থিকার জোন, থিনার জোন, থিকার জোন, এবং থিকার জোনটাকে তখন আলাদা করে চিন্তা করা হয়, এবং তার জন্য যদি সম্ভব পসিবল লাগে, যদি লাগে তাহলে প্রতিটা থিকার জন্য আলাদা আলাদা ভাবে ফিডার ক্যালকুলেট করা। সো এইভাবে আমরা করতে পারি ফর কমপ্লেক্স কাস্টিং। সো নর্মাল কন্ডিশনে কমপ্লেক্স যদি না ধরি, একটা সিম্পল কাস্টিং এর বেলায় একটা ফিডারের একটা লিমিট আছে, ফিডারটা কতটুকু ফিড করতে পারে, এবং এই ডিস্টেন্স পর্যন্তই ফিডার ফিড করবে, এবং কাস্টিং উইল বি সাউন্ড। কারণ কাস্টিং যদি এর চেয়ে বড় হয় লেন্থে, বাকি জায়গাটা দ্যাট উইল নট বি সাউন্ড, ঠিক আছে, এবং পরোসিটি ক্রিয়েট হবে। আমরা ছবির মাধ্যমে কিছু দেখাতে পারি। তো এখানে আরেকটা জিনিস চিন্তা করতে হবে এর সাথে সাথে, সেটা হলো টেম্পারেচার গ্রেডিয়েন্ট। আমরা বলেছি টেম্পারেচার গ্রেডিয়েন্ট, সাফিসিয়েন্ট টেম্পারেচার গ্রেডিয়েন্ট মাস্ট বি মেইনটেইন, আদারওয়াইজ ফিডার ঠিক মতো থাকলে পরেও লাভ হবে না, এখানে পরোসিটি ক্রিয়েট হবে। সো এখানে একটা জোনের মতো সরি পার্টিকুলার ভ্যালু দেওয়া আছে। যেমন স্টিল প্লেট হলে পরে গ্রেডিয়েন্ট শুড বি অ্যাট লিস্ট 0.2 থেকে 0.4 হবে সেন্টিগ্রেড পার সেন্টিমিটার। তো বার হলে পরে এটা হবে, নন ফেরাসের জন্য আর একটু বেশি লাগে। সো এটা যদি গ্রাফিক্যালি প্লট করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো ফিডার, একটা প্লেট কাস্টিং করা হয়েছে অফ থিকনেস 100 মিলিমিটার। ফিডার যতটুকু ফিড করেছে, এবং এইখান থেকেও অ্যাপারেন্টলি, সো এই জায়গাটা মনে হচ্ছে সাউন্ড, এই জায়গাটা মনে হচ্ছে সাউন্ড, কিন্তু এর ভিতরে জায়গাটার মধ্যে পরোসিটি ফর্ম করেছে। এবং গ্রেডিয়েন্ট গুলো যদি আমি চিন্তা করি, তাহলে কাস্টিং এর যে সাইডে যে গ্রেডিয়েন্টটা, মনে করো জাস্ট এখান থেকে যদি লেন্থ মাপি, তাহলে এই সমস্ত এন্ডে এই জায়গাটায় মনে করো এই জায়গাটায় গ্রেডিয়েন্ট হবে হলো 1 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিলিমিটার, ঠিক আছে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিলিমিটার। তো আর এইখানে গ্রেডিয়েন্ট কত, এই লাইনটাকে যদি আমি এক্সট্রাপোলেট করি তাহলে ভেরি হাই, অনেক উপরে। সো এন্ডে একটা ফার্স্ট গ্রেডিয়েন্ট পাওয়া যায়, লাইনটা অনেক স্টিপার হয়, এই লাইনটা অনেক স্টিপার, গ্রেডিয়েন্ট লাইন অনেক স্টিপার হয় বিকজ অফ দ্য কুলিং এফেক্ট, চিলিং এফেক্ট, এটাকে বলে চিলিং এফেক্ট।
এন্ডের চিলিং ইফেক্টের কারণে এই জায়গায় গ্রেডিয়েন্ট বিকাম ফাস্টার। সো এখানে এই জায়গাটা বোঝা যাচ্ছে টেম্পারেচার প্রোফাইল দেখো খুব শার্পলি টেম্পারেচার ডিক্রিজ করছে এট দ্য এন্ড। মাঝখানে টেম্পারেচার মোটামুটি ভাবে ফ্ল্যাট, সো গ্রেডিয়েন্ট ইজ অলমোস্ট জিরোর কাছাকাছি, এবং এদিকে রিলেটিভলি ফাস্টার। সো ফিডারের কাছাকাছি টেম্পারেচার গ্রেডিয়েন্ট রিলেটিভলি ফাস্টার বিকজ এখানে টেম্পারেচার লিকুইড অবস্থায় আছে, সলিডিফিকেশন হচ্ছে, সো এই জায়গাটায় রিলেটিভলি ভালো গ্রেডিয়েন্ট আছে, কিন্তু এন্ডের মধ্যে গ্রেডিয়েন্ট সবচেয়ে ফাস্টার, যার কারণে সলিডিফিকেশন সাধারণত এই এন্ড থেকে হয়। সো তাহলে আমরা তিনটা কন্ডিশন পেলাম। একটা প্লেট টাইপের যদি কাস্টিং করি তাহলে তিন ধরনের জিনিস হচ্ছে, একটা স্টিপ টেম্পারেচার গ্রেডিয়েন্ট এট দ্য এন্ড ওয়াল, শ্যালো গ্রেডিয়েন্ট ফিডারের কাছাকাছি, এবং ভেরি নিয়ারলি আছে থার্মাল প্লাটো, টেম্পারেচার গ্রেডিয়েন্ট অলমোস্ট নন এক্সিস্টেন্ট এট দ্য সেন্টার। এবং যার কারণে আমরা বলতে পারছি যে ফিডারের যে ডিস্টেন্স যেটা আছে সে কিছু দূর পর্যন্ত সে বেসিক্যালি ফিট করে। এবং এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, if the liquid needs to be flowing for a long time in a horizontal channel. কাস্টিং যদি প্লেট হয়, প্লেট টাইপের কাস্টিং যদি হয় যেখানে লিকুইড হরাইজন্টালি অনেক দূর পর্যন্ত মুভ করে, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের এই হরাইজন্টাল প্ল্যাটোর কথা চিন্তা করতে হবে। সেটা তুমি সামারি যদি করি তাহলে যেটা হচ্ছে একটা লং বার or a plate is cast without a feeder, a certain length of the casting from each end of the bar is sound. আমরা একটু আগে দেখলাম ডান দিকে ফিডার, ডান দিকে কোনো ফিডার নাই, কিন্তু ডান দিকে রিলেটিভলি ফাস্ট একটা সাউন্ড পার্ট পাওয়া যায়, এবং এটাকে বলে এন্ড ইফেক্ট। ঠিক আছে, তার মানে সলিডিফিকেশন কমপ্লিট হচ্ছে বিকজ অফ দ্য চিলিং ইফেক্ট এট দ্য এন্ড, এবং যতটুকু ডিস্টেন্স পর্যন্ত সলিডিফিকেশন হচ্ছে উইদাউট এনি ডিফেক্ট সেটাকে বলছে এন্ড ইফেক্ট। তারপরে ফিডার ইফেক্ট যেটা হচ্ছে, ফিডার থেকে কিছু দূর পর্যন্ত আমরা দেখছি সাউন্ড কাস্টিং হচ্ছে, এবং ওই ডিস্টেন্সটাকে আমরা বলি ফিডার ইফেক্ট। কতটুকু সলিডিফাই হচ্ছে, কতটুকু ডিস্টেন্স সলিডিফাই হচ্ছে বিকজ অফ দ্য ফিডার। সো এই দুটো পাওয়া যাচ্ছে, এবং এর সাথে সাথে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা চিল ইউজ করি তাহলে পরেও আমরা সলিডিফিকেশনকে এনহ্যান্স করতে পারি। সো চিল দিলে পরে সলিডিফিকেশন টু সাম এক্সটেন্ট উইল বি ইনফ্লুয়েন্সড, আমরা একটু পরে সেটা দেখি। সো মনে করো এই ধরনের একটা কাস্টিং, এরকম একটা প্লেট কাস্টিং, ফিডার এখানে প্লেস করা হয়েছে অফ ডায়ামিটার ডি, এবং আমরা বলছি ফিডার থেকে কিছু দূর পর্যন্ত ফিডার এফেক্ট পাওয়া যাবে, তার মানে ফিডারে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সাউন্ড কাস্টিং হবে উইদাউট এনি ডিফেক্ট, বিকজ লিকুইড উইল ফিড ফ্রম দিস ফিডার আপ টু দ্যাট মাচ। এন্ড ডিফেক্ট বলতে বিল করছি বিকজ অফ দ্য চিলিং এফেক্ট অফ দ্য এন্ড, এখান থেকে কিছু দূর ডিস্টেন্স পর্যন্ত সাউন্ড কাস্টিং পাওয়া যাবে। সো এটাকে বলছি আমরা এন্ড ডিফেক্ট। তাহলে পরে টোটাল আর বাকি জায়গাটার মধ্যে লিকুইড মেটাল এই ফিডার দিতে পারবে না, সো এখানে ডিফেক্ট তৈরি হবে। তাহলে একটা ফিডার যদি প্লেস করি তাহলে ফিডার কতটুকু ডিস্টেন্স পর্যন্ত ফিট করছে, সেটা যদি আমরা তাহলে ক্যালকুলেট করি তাহলে কি দাঁড়াচ্ছে, ফিডিং ডিস্টেন্স ইন বোথ ডিরেকশন। তার মানে আমরা যে কথাটা বললাম এটা এদিকেও ইকুয়ালি প্রযোজ্য হবে। তবে এখানেও যদি একটা এন্ড পাওয়া যায় তাহলে পরেও এতটুকু এন্ড পাওয়া যাবে, ফিডারের এফেক্টটা এখানেও এতটুকু পর্যন্ত ফিডার এফেক্ট পাওয়া যাবে। সো আমরা এই 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 দুইটা ভ্যালু এখানেও পাবো। সো আলটিমেটলি টোটাল ফিডিং ডিস্টেন্স অফ এ ফিডার উড বি ইকুয়াল টু, তার নিজে ডায়ামিটার পর্যন্ত কিছু দূর আছে সে তো সাউন্ড হবেই, সো ডায়ামিটার প্লাস টোয়াইস অফ ফিডিং এফেক্ট প্লাস টোয়াইস অফ এন্ড ইফেক্ট। সো সরি, এটা এন্ড ইফেক্ট হবে, ফিডিং ইফেক্ট এন্ড ইফেক্ট, এটা ই হবে। সো তাহলে পরে সামারি যেটা দাঁড়ালো যে এই কাস্টিংটার যে কোনো একটা পয়েন্ট, এনি পয়েন্ট ইন দ্য কাস্টিং শুড বি উইদিন দিস রেঞ্জ। যদি উইদিন দিস রেঞ্জের মধ্যে থাকে তাহলে আমরা বলবো কাস্টিং উইল বি সাউন্ড। ফর এক্সাম্পল একটা হিসাব দিই, লেটস সে ডি যদি 10 হয়, এটা যদি 10 হয়, লেটস সে এটা যদি 4 হয়, এটা যদি 5 হয়, তাহলে 5 আর 4 এর 9, ওই পাশেও 9, 9 দুগুণে 18, 18, আর এটা যদি 5 হয় তাহলে 18 এর পাশে 23। সো টোটাল কাস্টিং লেন্থ শুড বি লেস দ্যান 23। 23 এর চেয়ে বড় যদি হয় তাহলে এই ধরনের কিছু জোন পাওয়া যাবে যেখানে ফিলিং হবে না। তো তার মানে এখানে কি এন্ড ইফেক্ট একবারই ক্যালকুলেট করা হচ্ছে এর সময়? দুইবার ক্যালকুলেট করছি, কারণ এদিকেও কাস্টিংটা যদি এখানে তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে ইনফাইনাইট কাস্টিং, এদিকে আমরা লেন্থটা এক্সটেন্ড করি নাই। সো এটাও যদি আমি এন্ড করে দেই, এটা যদি ক্লোজ করে দেই তাহলে এখানেও একটা এন্ড ইফেক্ট পাওয়া যাবে,
এই সাইডেও একটা ফিডিং ইফেক্ট পাওয়া যাবে। সো আলটিমেটলি ফিডিং ইফেক্ট দুইটা, ফিডার ইফেক্ট দুইটা হচ্ছে, এন্ড ইফেক্ট দুইটা হচ্ছে, সেটা টুয়াইস আর ডায়ামিটার হলো একটা। তো জি স্যার বুঝলাম। তার ভিতরে কাস্টিংটার যে কোনো একটা পয়েন্ট থাকতে হবে। এর চেয়ে বড় যদি কাস্টিং হয়, কাস্টিং উইল বি ফেড প্রপারলি। তো এখানে এখন ফিডারের প্লেসমেন্ট অনুযায়ী এবং কাস্টিং এর স্যার স্লাইড হ্যাং হয়ে গেছে, আপনার কথা শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছ? স্যার এখন শুনতে পাচ্ছি। জি স্যার এখন শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে দেখি আবার চেষ্টা করি শেয়ার করার জন্য। ওপেন শেয়ার ট্রে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন শেয়ার। ওকে, এখন দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? জি স্যার দেখতেও sir. পাচ্ছি, শুনতেও পাচ্ছি। আচ্ছা, তাহলে পরে আমরা যেটা বলতে যাচ্ছি যে সেটা হলো যে যদি ফিডারটা মাঝখানে প্লেস করি তবে ফাইনাইট কাস্টিং, তাহলে পরে এই টোটাল লেন্থ অফ দ্য ফিডিং ডিসটেন্স শুড বি 4.5 দুই পাশে। 4.5 কোথেকে আসলো? এই যে এন্ড ইফেক্ট যেটা বলি, এন্ড ইফেক্ট ইউজুয়ালি 2.5 টাইমস থিকনেস। তার মানে এটার থিকনেস যদি টি হয় বা মনে করো 100 যদি হয়, তাহলে 100 মাল্টিপ্লাই বাই 200 2.5, তার মানে 250 মিলিমিটার এন্ড ইফেক্ট পাওয়া যাবে। আর ফিডারের জন্য পাওয়া যাবে 2T, তার মানে ফিডারের জন্য এখানে পাওয়া যাবে 200। টোটাল হলো 4.5T, তার মানে ফিডার থেকে এন্ড পর্যন্ত কাস্টিংটা অবশ্যই 4.T এর মধ্যে হতে হবে, তাহলে পরে কাস্টিং উইল বি সাউন্ড। 4.5T কোথেকে আসলে আবার বলি, 2.T পাওয়া যাবে, 2.5T পাওয়া যাবে এস কন্ট্রিবিউশন, যেটাকে আমরা বলি এন্ড ইফেক্ট, আর 2T পাওয়া যাবে রাইজার ফিডার কন্ট্রিবিউশন, হুইচ ইজ কল্ড ফিডার ইফেক্ট। তাহলে এই পাশেও যদি সমান থাকে তাহলে পরে আলটিমেটলি এই ধরনের ফিডারের ম্যাক্সিমাম ক্যাপাসিটি উড বি ডি প্লাস 90। বুঝা গেছে? এখানে 4.5T, এখানে 4.5T, আর একটু ডি। সো ডি প্লাস 90 সেটা হলো এই ফিডারের লিমিট যদি আমরা একটা মাঝখানে বসাই, যদি এন্ড ইফেক্ট দুটাই পাওয়া যায়। মনে করো এই ধরনের যদি ফিডার হয়, আমরা দুইটা ফিডার বসিয়েছি, দেয়ার ইজ নো এন্ড ইফেক্ট, তার মানে এটা অনেক লম্বা, এদিকে অনেক লম্বা, তাইলে পরে এই দুইটা ফিডার বসানোর কারণে টোটাল ইফেক্ট কতটুকু পাওয়া যেতে পারে? দুইটা ফিডারের মাঝখানে ডিস্টেন্স যেটা হবে অবশ্যই 4T এর মধ্যে থাকতে হবে। দুইটা ফিডারের মাঝখানে ডিস্টেন্স, কারণ ফিডারের ইফেক্ট হলো টুয়াইস টি। সো এই ফিডার টুয়াইস টি, এই ফিডার টুয়াইস টি, টোটাল 4T। সো দুইটা ফিডারের মাঝখানে ডিস্টেন্স মাস্ট বি টুয়াইস টি, 4T। আর যদি চিল ইউজ করি এবং একটা এন্ড ইফেক্ট থাকে, তার মানে এন্ডের মধ্যে একটা চিল ইউজ করেছি, তাহলে আমরা পাচ্ছি হলো 4.5T ফর ফিডার ইফেক্ট এন্ড এন্ড ইফেক্ট। তার সাথে চিলের কারণে ইররেসপেক্ট অফ দ্য চিল, ডাইমেনশন অফ দ্য চিলের জন্য 50 মিলিমিটার পাওয়া যায় সাউন্ড কাস্টিং। সো তাহলে পরে আমরা পাচ্ছি 4.5T প্লাস 50। সো এদিকে আমরা তার মানে চিল ইউজ করলে পরে আমরা অ্যাডিশনাল 50 মিলিমিটার পর্যন্ত সাউন্ড কাস্টিং পেতে পারি। স্যার এই 50 মিলিমিটার স্যার টিপিক্যাল ভ্যালু হিসেবে নেওয়া হয়েছে নাকি যে কোনো ফিডার যে কোনো চিল বসালে এরকম 50 মিলিমিটার পাওয়া যাবে? যদিও আমরা জানি ডিফারেন্ট ম্যাটেরিয়াল ডিফারেন্ট চিলিং ক্যাপাসিটি আছে, এখানে ইরেসপেক্টিভ অফ চিল দেওয়া হয়েছে, বাট প্রবাবলি ইট উইল নট সো। যদি আমরা এখানে একটা আয়রন চিল বসাই তাহলে একরকম হবে, এখানে আমরা যদি একটা কপার চিল বসাই তাহলে ডেফিনেটলি আরেক রকম হওয়ার কথা। কিন্তু ডিসটেন্স হিসাবে এখানে ধরে নেওয়া হয়েছে ফিক্সড 50। দিস ইজ এক্সপেরিমেন্টালি ডিটারমিন ভ্যালু। সো আমরা ইরেসপেক্টিভ অফ ম্যাটেরিয়াল আমরা কনসিডার করতে পারি। সো আমরা একটা যদি সাফিসিয়েন্ট একটা চিল ইউজ করি সাইজের, তাহলে পরে সে অ্যাডিশনাল 50 মিলিমিটার দেবে।
সো টোটাল ডিসটেন্স হবে 4.5t প্লাস 50। আর যদি এমন অবস্থা হয় যে দুইটা ফিডারের মাঝখানে একদম সেন্টারে একটা চিল দিয়েছি, তাহলে চিলের জন্য 50 পাওয়া যাবে, তাহলে 4.5t প্লাস 50, এদিকেও 4.5t প্লাস 50, সো টোটাল 90 প্লাস 100 এই হলো ক্যাপাসিটি। সো these are the typical formula. This is for plate casting by the way. যদি কাস্টিং প্লেট হয়, যদি রাউন্ড বার হয়, বার যদি হয়, তাহলে ফর্মুলা মডিফাই হয়ে যায়। ওকে, সোজা কথা ডিফারেন্ট সেকশনের জন্য অ্যাভেলেবল। একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ফর্মুলাগুলো যেগুলো আছে, এই ফর্মুলাগুলো আমরা ইউজ করব ইফ দ্য সেকশন ইজ সাফিসিয়েন্টলি লং হরাইজন্টালি। যদি আমরা মনে করি একটা রেক্টাঙ্গুলার একটা মানে কিউব কাস্টিং করতেছি, তাহলে পরে কিউবের ডাইমেনশন যেটা আছে ডেফিনেটলি ইজ নট সাফিসিয়েন্টলি লং কম্পেয়ার টু ইটস থিকনেস, এবং সেই সমস্ত ক্ষেত্রে আমাদের প্রবাবলি এই সমস্ত ফর্মুলা ক্যালকুলেট করে না করলেও চলবে। আমরা জাস্ট একটা টিপিক্যাল জাস্ট চেক করার জন্য কোনো একটা ভ্যালু আমরা দিয়ে দেখতে পারি যে ওকে আমরা যদি মাঝখানে বসাই, একটা ফিডার মাঝখানে বসাইলে পরে 4.t হিসাব করলে পরে বাইরে চলে যায় কিনা। কিন্তু যখন আমরা হরাইজন্টাল চ্যানেল হিসাব করি, তাহলে অবশ্যই প্রত্যেকটা ভ্যালু আমাদের মেজার করতে হবে। আমরা দেখবো কিভাবে মেজার করে। সো তাহলে পরে এটা হলো প্লেসমেন্ট অফ এ ফিডার ফর এ লং হরাইজন্টাল চ্যানেল যদি থাকে কাস্টিং এর মধ্যে, ফর এক্সাম্পল প্লেট বা বার, তাহলে পরে এই ধরনের ফর্মুলা দিয়ে আমরা ফিডিং ডিস্টেন্স অফ এ ফিডার ক্যালকুলেট করতে পারি। সো সামারি হলো ফিডার কন্ট্রিবিউশন হলো 2t, এস কন্ট্রিবিউশন হলো 2.5t, আর চিল যদি দেই তাহলে ফিক্সড 50 মিলিমিটার, মানে অ্যারাউন্ড 50 থেকে 200 মিলিমিটার পর্যন্ত সেকশনের জন্য করা যেতে পারে। যদি সেকশন আরো থিনার যদি হয়, তাহলে ফর্মুলা স্লাইটলি মডিফাই হয়ে যায়, এই ভ্যালুটা ইউজ করা যেতে পারে। এছাড়াও মাঝে মাঝে কাস্টিং ডাইমেনশন যদি চেঞ্জ হয়ে যায়, ফর যেমন প্লেট কাস্টিং যেটা বলেছিলাম, প্লেটের ডিফারেন্ট ক্রস সেকশন যদি থাকে, তাহলে ফর্মুলাও মডিফাই হয়ে যায়। সো এখানে দেখানো হচ্ছে এটা চেঞ্জ হয়ে 3.5t হয়ে গেছে, এটা হয়ে গেছে ওই মানে ডাইমেনশন চেঞ্জ করে একটা ভ্যালু চলে আসে। সো ফর্মুলা ক্যান মডিফাইড যখন আমরা কাস্টিং এর থিকনেস ভ্যারি করে। ওকে, সো এটা গেল। আরেকটা পয়েন্ট ইস্যু আমরা বলেছিলাম ফ্রিজিং রেঞ্জ একটা ইম্পর্টেন্ট, তার মানে অ্যালয় কেমন, এটা হলো স্কিন ফ্রিজিং রেঞ্জ অ্যালয় নাকি শর্ট ফ্রিজিং রেঞ্জ লং ফ্রিজিং রেঞ্জ অ্যালয়। সো এটার উপর বেস করে একটা ফ্যাক্টর ক্যালকুলেট করা হয় হুইচ ইজ কল্ড সেন্টার লাইন রেজিস্ট্যান্স ফ্যাক্টর। এটার মানে হলো টোটাল সলিডিফিকেশন টাইম কতটুকু, আর উপরে হলো সেন্টারে সলিড ক্রিস্টাল আসা পর্যন্ত কতটুকু সময় লাগে। তার মানে মনে আছে আমরা যখন ফ্লুইডিটি মেজার ক্যালকুলেট করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে লং ফ্রিজিং রেঞ্জের বেলায় সারফেস থেকে সলিডিফিকেশন শুরু হয়ে যায়, এটা গ্রো করতে 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 একসময় চ্যানেলটা বন্ধ করে দেয়। আর লং ফ্রিজিং রেঞ্জ অ্যালয় যদি হয়, তাহলে পরে কি হয়, ডেনড্রাইট ফর্ম করে, ডেনড্রাইট গুলো ভেঙে যায়, লিকুইডের ভিতরে ডেনড্রাইট গুলো জমতে থাকে, এবং আলটিমেটলি ডেনড্রাইটের ফাঁক দিয়ে লিকুইড মেটাল যেতে কষ্ট হয়। সো এই ধরনের সিনারিও যদি হয়, তাহলে এই ফর্মুলার মধ্যে লং ফ্রিজিং রেঞ্জ অ্যালয় যেটার মধ্যে ডেনড্রাইট তৈরি হয়, সেই সমস্ত ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই ভ্যালুটা সলিউশন টাইমের ভ্যালুর সমান। তার মানে একদম প্রথম থেকেই আমি সেন্টারের মধ্যে ক্রিস্টাল পাবো, এবং সেই সমস্ত ক্ষেত্রে দিস ভ্যালু ক্যান বি রাফলি ইজ ইকুয়াল টু 1। সো সেন্টার লাইন রেজিস্ট্যান্স ফ্যাক্টর অলমোস্ট 100 এর কাছাকাছি। সো যে সমস্ত পেস্টিজোন থাকে, লং পেস্টিজোন অ্যালয় থাকে, যেমন অ্যালুমিনিয়াম 4.5% কপার, তাদের সেন্টার লাইন রেজিস্ট্যান্স ফ্যাক্টর ক্যান বি 96 as high as 96। অন দ্য আদার পিওর মেটাল যেটা আছে, পিওর মেটালের ভিতরে কখনোই ক্রিস্টাল থাকে না, এবং সেই সমস্ত ক্ষেত্রে ইট ক্যান বি সে অলমোস্ট জিরোর কাছাকাছি। সো সেন্টার লাইন রেজিস্ট্যান্স ফ্যাক্টর ক্যান বি অলমোস্ট ইকুয়াল টু 0। সো এখানে দেখা যাচ্ছে পিওর মেটালগুলোর ভ্যালু অনেক কম। এখন তাইলে পরে এখন আমরা যদি ফ্লুইডিটির কথা চিন্তা করি, কোন ম্যাটেরিয়ালের ফ্লুইডিটি বেশি, এই নিচের ম্যাটেরিয়ালের ফ্লুইডিটি বেশি না উপরের ম্যাটেরিয়ালের ফ্লুইডিটি বেশি? যে ম্যাটেরিয়াল যাদের শর্ট ফ্রিজিং আছে তাদের ফ্লুইডিটি বেশি, আমরা আগে দেখেছি। সো তাহলে পরে যাদের সেন্টার লাইন রেজিস্ট্যান্স ফ্যাক্টর যত বড় হবে, তাদের ফিডিং প্রবলেম তত বেশি হবে না কম হবে? সিআরএফ বেশি হলে ফিডিং এর ক্ষেত্রে কমপ্লিকেশনটাও বেশি হবে, কেননা ফ্লুইড পাস হতে অনেকটা টাইম লাগবে। এক্স্যাক্টলি সেটাই বলা হচ্ছে যে
সেন্টার লাইন রেজিস্ট্যান্স ফ্যাক্টর যত বাড়বে ফিডিং রেজিস্ট্যান্স তত বাড়বে। সুতরাং এই যে দুইটা অ্যালয়ের কথা আমরা যেটা বললাম, যে শর্ট ফ্রিজিং এজ অ্যালয় যেটা, তার সিআরএফ কম, ফিডিং রেজিস্ট্যান্স কম, ফিডিং ডিস্টেন্স বেশি, ইনক্রিজ ফিডিং ডিস্টেন্স। অন দ্য আদার হ্যান্ড, শর্ট ফ্রিজিং এজ অ্যালয় সিআরএফ বেশি, ফিডিং রেজিস্ট্যান্স বেশি, সো ফিডিং ডিস্টেন্স কম, ডিক্রিজ ফিডিং রেজিস্ট্যান্স। সো অ্যালয় ওয়াইজ ফিডিংটাও প্রবলেমেটিক হয়ে থাকে। তাহলে পরে এফিসিয়েন্সি, আমাদের লাস্ট পয়েন্ট যেটা, সেটা হলো হাউ টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ ফিডার। এফিসিয়েন্সি ফিডার আমরা এই ধরনের ফর্মালাইজ করতে পারি, সেটা হলো ফিডারের ভলিউম কতটুকু সে সাপ্লাই দিল, দিস ইজ দ্য ফাইনাল ভলিউম, সাপ্লাই দিল কতটুকু, ইনিশিয়ালি কতটুকু ছিল। সো দিস ইজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য ফিডার। এবং এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে একটা সিলিন্ড্রিক্যাল ডিজাইন যদি থাকে তাহলে তার ফিডিং এফিসিয়েন্সি অনলি 14%। তার মানে মাত্র এইটুকু লিকুইড সে সাপ্লাই দিতে পারে। যদি এটা হেমিস্ফেরিক্যাল হয় তাহলে ইটস অ্যাবাউট 20%। আর ইনভার্স টেপার যদি হয়, ডিপেন্ডিং অন দ্য ডাইমেনশন অফ দ্য টেপারনেস, ইট ক্যান বি 10 to 40%। তো আমরা কমন যে ফিডারটা ইউজ করি, যেটা আমরা বলছি আমরা সিলিন্ড্রিক্যাল ফিডার ইউজ করি, তো সিলিন্ড্রিক্যাল ফিডার সবচেয়ে কম ফিডিং এফিসিয়েন্সি। So a feeder can be made more efficient by some artificial means. এবং এই artificial means মানে হলো either using insulating material or exothermic compound. Insulating material বলতে মিন করা হচ্ছে আমরা উপরে মনে করো কিছু বালু দিয়ে ঢেকে দিলাম, অথবা কোনো ম্যাটেরিয়াল দিয়ে ঢেকে দিলাম, অথবা এইখানে যে জিনিসটা দিয়ে তৈরি করেছি এটা কাস্টিং যদি হয়, এই ফিডারটা আমরা স্যান্ডে না করে ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে ওখানে বসিয়ে দিয়েছি, সেটা হতে পারে। অথবা এক্সোথার্মিক কম্পাউন্ড, তার মানে এর মধ্যে ফিডারের মধ্যে আমরা কিছু কম্পাউন্ড ছেড়ে দিয়েছি, যার কারণে এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন তৈরি করছে এবং এক্সোথার্মিক রিঅ্যাকশনের মাধ্যমে হিট জেনারেট করছে, সো এটা বেশি সময় ধরে লিকুইড আছে। সো এখানে খেয়াল করো, লিকুইড মেটালে হাইট ক্যালকুলেট বুঝলেই হবে। যেখান থেকে জাস্ট আগে পুরোটা ভরা ছিল, শুধুমাত্র এইটুকু নিচে দেবে গেছে, তার মানে সে ফিডিং করছে, অনলি স্মল অ্যামাউন্ট অফ ফিডিং ইজ প্রোভাইডেড, অ্যাজ এ রেজাল্ট লার্জ ক্যাভিটি ইজ ফর্মড। এখানে ইনসুলেটিং কম্পাউন্ড দেওয়ার কারণে লিকুইড আরেকটু দেবে গেছে, যার ফলে আরেকটু বেশি ফিডিং হয়েছে। কিন্তু এখানে এক্সোথার্মিক কম্পাউন্ড দেওয়ার কারণে অনেক ফিডিং প্রোভাইড হয়েছে, এখান থেকে এই পর্যন্ত ফিডিং প্রোভাইড হয়েছে, লিকুইড মেটাল এই পর্যন্ত চলে গেছে, সো ফিডিং আরো বেশি হয়েছে। So by using either insulating compound or exothermic material mixture অথবা both, দুইটা দিয়েই আমরা ফিডিং এফিসিয়েন্সি বাড়ায় দিতে পারি। তার মানে হলো ফিডারের সাইজ আমরা ছোট করতে পারি। So we can reduce the size of the feeder, as a result casting yield can be increased. So insulation আমরা কিভাবে দেই? ইনসুলেশন যেটা এক নম্বর হতে পারে যে আমরা উপরে বালিটারি কিছু দিয়ে ঢেকে দিতে পারি, অথবা মোল্ডেড স্লিপ যেটা কিনতে পাওয়া যায়। যখন আমরা মেকানাইজ কাস্টিং মেথড ইউজ করি, ইন্ডাস্ট্রি বড় বড় ফাউন্ডারি যেগুলো আছে, মেকানাইজ ফাউন্ডারি, তারা ওই ধরনের ফিডার স্যান্ডের মধ্যে বানায় না, তারা জাস্ট ওই মেকানাইজ মোল্ডেড স্লিপ কিনতে পাওয়া যায়, সেগুলো জাস্ট ওখানে বসিয়ে দেয়। তো এই ধরনের মোল্ডেড স্লিপ যদি হয়, ম্যাটেরিয়াল যেগুলো আছে প্রিফর্ম স্লিপ বা মোল্ডেড স্লিপ, তার জন্য জিপসাম প্লাস্টার, ফোম জিপসাম প্লাস্টার আছে নন ফ্রাসের জন্য, আর ডায়াটোমাস সিলিকা এবং ভার্মিকুলাইটের মিক্সচার দিয়ে স্টিল কাস্টিং করা হয়। আর কভারিং ম্যাটেরিয়াল উপরে যেগুলো গুঁড়া ছেড়ে দেয়, এটা আইদার স্যান্ড হতে পারে সিম্পল কেস, অথবা পাউডার স্ল্যাগ আছে, অথবা স্ট্র দিতে পারি, চক স্ট্র দিলে আরেকটা বেটার হয়, স্ট্রটা বার্ন হতে হবে, যার কারণে অ্যাডিশনাল কিছু হিট জেনারেট করতে পারে, অথবা সাম প্রোপ্রাইটারি মিক্সার কম্পাউন্ড মিক্সচার ইউজ করা যেতে পারে। সো এই ধরনের ম্যাটেরিয়াল ইউজুয়ালি পাওয়া যায় ফর ইনসুলেশন। এখানে একটা ডেটা দেওয়া হয়েছে, স্টিলের বেলায় যদি নো ট্রিটমেন্ট করি তাহলে পরে ফ্রিজিং টাইম যদি 5 হয়, টপ ইনসুলেশন করলে পরে সে ফ্রিজিং টাইম 13 মিনিট হয়ে যাচ্ছে। সেখানে 5 মিনিট পরে সলিডিফাই হয়ে গেল, 13 মিনিট পরে সলিডিফাই হচ্ছে, লঙ্গার টাইম সে মোল্টিং থাকছে। ওয়াল ইনসুলেশন যদি করি তাহলে কম, টপ এবং ওয়াল যদি করলে 43, যেখানে 5 মিনিট ধরে লিকুইডে 5 মিনিট পরে সলিডিফাই হয়ে যেত, টপ এবং ওয়াল ইনসুলেশন করলে পরে 43 মিনিট পর্যন্ত সে লিকুইড থাকছে। সো ফিডিং ক্যান বি extensively done by using this top and wall insulation. So এটা একটা গেল।
আরেকটা হলো এক্সোথার্মিক ম্যাটেরিয়াল, ইউজুয়ালি থার্মাইট মিক্সচার। তোমরা থার্মাইট মিক্সচার হয়তো নাম শুনেছো। ইট ইজ এ মিক্সচার অফ aluminium, not alumina, aluminium plus iron oxide. So aluminium plus iron oxide reacts to form alumina plus iron, এবং এটা tremendously explosive reaction হয় once started. So huge quantity of heat generate করে। যদি Fe2O3 এর জায়গায় Fe3O4 করি তাহলে আরো হিট জেনারেট করে। সো দিস ইজ থার্মিক মিক্সচার, যেটা বেসিক্যালি আমরা পাউডার ফর্মে ফিডারের উপরে কাস্টিং হওয়ার পরই ফিডার ভরে গেছে, তখন এই আয়রনের মধ্যে যদি এই মিক্সচারগুলো দিয়ে দেই, বিকজ অফ দ্য হিট রিঅ্যাকশন ক্যান ইনিশিয়েট অ্যান্ড হিউজ টেম্পারেচার জেনারেট করে, এবং আয়রন যেহেতু তৈরি হচ্ছে সেই আয়রন ক্যান গো ব্যাক টু দ্য কাস্টিং এজ ওয়েল। সো ফর স্টিল কাস্টিং এই ধরনের ম্যাটেরিয়াল আমরা ইউজ করতে পারি। সো দুই ভাবে দিতে পারি, আইদার জাস্ট সিম্পলি উপরে পাউডার ফর্মে অ্যাড করতে পারি, অথবা আমরা যদি প্রি ফর্মের ফিডার ইউজ করি, তার মানে ফিডারে তৈরি করা ফিডার যদি থাকে, তাহলে ওই যেটা দিয়ে মিক্সচার দিয়ে তৈরি করি ফিডার, একটু আগে যেটা বললাম, সেই মিক্সচারের মধ্যেই থার্মিক মিক্সচার দিয়ে দিতে পারি, যাতে করে ফাইনালি রিঅ্যাকশন ক্যান স্টার্ট। সো এই দুই ওয়েতে আইদার ইনসুলেটিং ম্যাটেরিয়াল অর এক্সোথার্মিক ম্যাটেরিয়াল ক্যান বি অ্যাডেড টু ইনক্রিজ টু রেজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য ফিডার। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, আমরা বলি দিস ইজ 14%, দিস ইজ অ্যাবাউট 20%, দিস ইজ 10 to 40%। আর যদি আমরা রেডিমেড যদি ফিডার ইউজ করি স্লিভ সহ ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে, তাহলে ইট ক্যান বি রেজড টু আপ টু 67%। এখানে একটা জাস্ট নিউমেরিক্যাল ছবি দেওয়া হয়েছে। সো এটা হলো অ্যাকচুয়াল ডাইমেনশন অফ এ ফিডার অফ দিস টাইপ অফ প্লেট কাস্টিং, যদি কোনো রকমের কিছু না দেই, জাস্ট সিম্পলি সিলিন্ড্রিক্যাল ফিডার। যদি আমরা এখানে এটার মধ্যে কি দিয়েছি, এফ হলো ইনসুলেটিং ফিডার ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে দেওয়া আছে। সো ফিডারের সাইজ খেয়াল করো কত ছোট হয়ে গেছে, অনেক পরিমাণ লিকুইড এখানে চলে গেছে। আর যদি আমরা এক্সোথার্মিক ফিডার ইউজ করি, এগেইন ফিডার সাইজ ক্যান বি মাচ স্মলার এগেইন, এবং আরো বেশি পরিমাণ ফিডিং এখানে দেওয়া সম্ভব। So this is a way of increasing feeder efficiency. কিছু typical graph already বইয়ে available আছে। So different kind of wall thickness এর কারণ জন্য feeding efficiency কত হতে পারে সেটার কিছু ইকুয়েশন দেওয়া, মানে গ্রাফিক্যালি দেওয়া আছে। So different kind of exothermic material দিলে পরে different kind of feeding efficiency improvement এখানে করা সম্ভব। আরেকটা ছবি আছে, এখানে হলো কাস্টিং ওয়েট যদি দেই, ডিফারেন্ট কাস্টিং ওয়েটের জন্য ফিডারের ডাইমেনশন এখানে বলে দেওয়া আছে অলরেডি। সো কাস্টিং মডুলাস, কাস্টিং ওয়েট, এই দুইটার কম্বিনেশনের জন্য কি ধরনের ফিডার ইউজ করা যেতে পারে ফর শ্রিঙ্কেজ অফ দ্য ম্যাটেরিয়াল। সো যে অ্যালয়টা ইউজ করছি তার যদি 5% শ্রিঙ্কেজ হয়, তাহলে এই ধরনের লাইন ফলো করে আমরা ফিডারের ডাইমেনশন করতে পারি। যদি ডাইমেনশন ডিফারেন্ট হয় তাহলে আমরা এই ধরনের ইউজ করতে পারি, এটসেট্রা। এখানে একটা ছবি দেওয়া আছে কিভাবে ইউজ করে। সো এটা একটা সিলিন্ড্রিক্যাল কাস্টিং, এটা হলো কাস্টিং। সো কাস্টিং এর মধ্যে এটা ডাইমেনশন ছোট, যে কোর দেওয়া আছে যেটা, সেই কোরটা ইনফ্যাক্ট ইনসুলেটিং প্যাড দিয়ে তৈরি করা হয়েছে। ইনসুলেটিং প্যাড দিয়ে তৈরি করলে সুবিধা কি হচ্ছে, যেটা যেহেতু ইনসুলেটিং প্যাড, সেখানে বেশি সময় ধরে লিকুইড মেটাল লিকুইড অবস্থা থাকবে। সো চিকন সেকশন যদিও এটা প্রিম্যাচিউর সলিডিফিকেশন হবে না। ফিডার যেটা আছে, ফিডার এখান থেকে এই পর্যন্ত আসতে পারবে ফিডিং। আর ফিডার যেটা ইউজ করা হয়েছে, সেই ফিডারের এখানে ইনসুলেটিং প্যাড দেওয়া হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ উপরে এক্সোথার্মিক ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে। তো দুই ভাবে ফিডারটাকে এখানে কাস্টিংটাকে ফিডিং এফিসিয়েন্সি বাড়ানো হয়েছে। চিলের কথা আমরা বলেছি, যে চিল দিলে পরেও ফিডিং ডিসটেন্স বেড়ে যায়। সো ডিফাইন কাইন্ড অফ চিলের জন্য চিল সারফেস যেটা দিচ্ছি, চিল সারফেস উপর বেস করে shrinkage of the alloy can be minimized. So L/T ratio প্লেটের যেটা হয়, যদি আমরা চিল না দেই তাহলে পরে এই ধরনের shrinkage হবে, চিল দিলে পরে shrinkage can be minimized। যদি 100% চিলিং করি তাহলে লাইন এখানে চলে আসে, সো shrinkage অনেক কমানো যায়। এটাকে যদি আমি এর সাথে নিয়ে যাই, ভলিউম অফ ফিডারের সাথে সেম ফিগার, তার মধ্যে এটাকে রিপ্লেস করা হয়েছে। সো চিল যত বাড়াবো, ভলিউম অফ ফিডার তত কমানো যায়। কম্পেয়ার টু কাস্টিং,
volume of feeder can be minimized. So এখানে 0% এর জন্য, for example, L/T ratio of the square plate যদি এটা হয়, এই ধরনের যদি হয় 5 এর জন্য, তাহলে উইদাউট চিল এটার 40% of casting ফিডার লাগবে। আর যদি 100% চিলিং করি তাহলে অনলি লাগে 5%। সো যত বড় কাস্টিং তার অনলি 5% ফিডার ভলিউম লাগে। So chilling can be used to improve the efficiency of the feeder. So this is all about যদি এতে ব্যাক করি। সো তাহলে পরে কিভাবে করব, এটা স্টপ করলাম। আমার চেহারা কেমনে আনবে এখন? টপ রাইটে একটা ক্যামেরা আইকন আছে। ক্যামেরা অন। ইয়েস, কিন্তু এটা তো বড় করা যাচ্ছে, বড় করা যায়? ওকে, আমার এটা এক্সপার্ট হতে হবে। ওকে, তাহলে পরে আমরা যদি সামারি করি, সামারির মধ্যে যেটা আসতেছে সেটা হলো যে আমরা ফিডারের শেপ, আইডিয়াল শেপ ইজ স্ফেরিক্যাল ওয়ান, বিকজ তার ভিবাই রেশিও সবচেয়ে বেশি, তো বেশি সময় ধরে লিকুইড পাই থাকে। কিন্তু আমরা দুটো কারণে এটা ইউজ করতে পারি না, একটা হলো এটা তৈরি করা ডিফিকাল্ট, আর একটা হলো যদি এই ধরনের তৈরি করে বসাইও সারফেস থেকে সলিউশন শুরু হয়ে যাবে, আলটিমেটলি ভিতরে হটস্পট তৈরি হবে, যার লিকুইডটা কাস্টিং এর মধ্যে যাবে না। যার কারণে আমরা সিলিন্ড্রিক্যাল ফিডার ইউজ করি না, আমরা হেমিস্ফেরিক্যাল ইউজ করতে পারি, যদি এটা ডাইমেনশনটা এগেইন এটা তৈরি করা ডিফিকাল্ট। আরেকটা করতে পারি সেটা হলো সিলিন্ড্রিক্যাল ফিডার ইউজ করতে পারি, যার নিচে হেমিস্ফেরিক্যাল করতে পারি, দ্যাট ইজ পসিবল। সো বেসিক্যালি আমরা ফিডারের শেপটা হয় সিলিন্ড্রিক্যাল ফিডার, এবং এটা ডাইমেনশন এইচ এবং ডি এর সাথে রিলেশন, হাইটের অর্ধেক ডায়ামিটার হতে পারে অথবা হাইটের 1.5 গুণ, সরি ডায়ামিটারের অর্ধেক হাইট হতে পারে অথবা ডায়ামিটারের 1.5 গুণ হাইট হতে পারে। এই ধরনের ইউজুয়ালি ফিডার ডাইমেনশনটা ইউজ করা হয়। এখন নেক যেটা ইউজ করা হয়, অর্থাৎ কাস্টিং এর সাথে ফিডারের যে কানেকশন যেটা আছে, যেটাকে আমরা নেক বলি, নেকের ডাইমেনশনটা শুড বি অ্যাজ স্মল অ্যাজ পসিবল, যাতে করে এটা বেশি সময় ধরে হিটেড থাকে। এবং এটা করার জন্য নেকের হাইট এবং নেকের ডায়ামিটার যেটা আছে, এগেইন নেক যেটা আছে সেটাও সিলিন্ড্রিক্যাল করা বেটার, এবং যদি সিলিন্ড্রিক্যাল পসিবল না হয় তাহলে রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার করা যেতে পারে। এবং তার জন্য কি ধরনের টিপিক্যাল ফর্মুলা, এমপিরিক্যাল ফর্মুলা আছে সেটা কিছু আমরা দেখেছি। সো আরেকটা এরপরে যেটা আছে, হাউ টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ ফিডার। কারণ নর্মাল একটা অর্ডিনারি ফিডার যদি আমরা বসাই, একটা সিলিন্ড্রিক্যাল একটা ফিডার যদি বসাই, তার এফিসিয়েন্সি অনলি 14%। সো এই 14% অনলি হলে পরে তার ফিডার প্লেসমেন্ট, তার ফিডারের সাইজ হিউজ হয়ে যায়। তো এটার এফিসিয়েন্সি কি করে বাড়ানো যায়, তার জন্য দুই ধরনের মেথড কমনলি ইউজ করা হয়, ইনফ্যাক্ট 3 ধরনের মেথড কমনলি ইউজ করা হয়। সেটা হলো, একটা হলো আমরা ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে ফিডার তৈরি করতে পারি, অথবা উপরে সারফেস ইনসুলেটিং ম্যাটেরিয়াল ছেড়ে দিতে পারি, সেটা একটা হতে পারে, অথবা আমরা এক্সোথার্মিক ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। এক্সোথার্মিক ম্যাটেরিয়াল দিলে পরে রিঅ্যাকশন হবে, হিট জেনারেট করবে। তো আমরা দুটোই করতে পারি, এক্সোথার্মিক ম্যাটেরিয়াল দিয়েও দিতেও পারি এবং ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়েও স্লিপ তৈরি করতে পারি, সেটাও পসিবল। আর একটা হলো যে আমরা চিল দিয়েও বাড়াতে পারি। আমরা দেখেছি যদি আমরা চিল ইউজ করি তাহলে পরে পার্সেন্ট শ্রিঙ্কেজ অনেক কমানো যায়, এবং ফিডারের ডাইমেনশনটা, ফিডারের ভলিউম রিকোয়ারমেন্টটা অনেক রিডিউস করা যায় যদি আমরা ম্যাক্সিমাম চিল ইউজ করতে পারি। প্লেসমেন্টের কথা ভুলে গেছি। সো ফিডারের একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত সে ফিট করতে পারে যদি এটা হরাইজন্টাল চ্যানেলে আমরা ফিডার ইউজ করি। ফর এক্সাম্পল প্লেট কাস্টিং যদি করি, তাহলে পরে এই হরাইজন্টাল চ্যানেলের মধ্যে টোটাল কাস্টিং এর যে ডিসটেন্স যেটা আছে, টোটাল কাস্টিং ডিসটেন্স শুড বি কভার্ড বাই 2 ফ্যাক্টরস, আইদার ফিডার অথবা এন্ড ডিফেক্ট, অথবা যদি চিল দেই তাহলে চিল। এই তিনটা জিনিস দিয়ে ফিডারের প্রতিটা পজিশন কভার করতে হবে। যদি এই ফিডার এবং এন্ড ডিফেক্ট এবং চিল এই টোটাল যে তার কভারেজ যেটা আছে, ফিডারের জন্য 2 টি, এন্ড ডিফেক্টের জন্য 2.5 টি, চিলের জন্য 50 মিলিমিটার ফিক্সড। সেই সবগুলো মিলে যদি টোটাল ডিসটেন্স যেটা পাওয়া যায়, সেটা যদি কাস্টিং এর টোটাল লেন্থের চেয়ে কম হয়, তাহলে কাস্টিং এর মধ্যে কোনো জায়গা পাওয়া যাবে যেটা ফিডারও কভার করছে না
এন্ডও কভার করছে না, চিলও কভার করছে না, সুতরাং সেই সমস্ত জায়গায় ডিফেক্ট তৈরি হবে। সো উই মাস্ট এনশিওর দ্যাট আমরা ফিডার যেভাবেই প্লেস করি না কেন এই এফডি ডিস্টেন্সের মধ্যে যেন কাস্টিং এর প্রতিটা পয়েন্ট থাকে, তাহলে পরেই কাস্টিং উইল বি সাউন্ড। So this is about today's class. Any question, guys? স্যার আমরা যে এক্সোথার্মিক মেটেরিয়াল স্লিভের সাথে মিক্স করে দিচ্ছিলাম, একটা অপশন ছিল, সো তাহলে তো স্যার স্লিভের সারফেসেই এক্সপ্লোসিভ রিঅ্যাকশনস হওয়ার চান্স থাকে না? ইজন্ট দ্যাট Okay. মানে প্রবলেমেটিক? ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা ট্রু। এখন কথা হলো যে এই এক্সপ্লোসিভ যে কথাটা বললাম সেই এক্সপ্লোসিভটাকে আবার ডিফাইন করতে হবে, ঠিক আছে? এক্সপ্লোসিভনেস ডিপেন্ডস অন আমরা যে ইনগ্রেডিয়েন্ট গুলো দিচ্ছি তার উপরে, এবং এই তার উপর ডিপেন্ড করে রিঅ্যাকশনটা কোপিয়াস হবে না এক্সপ্লোসিভ হবে সেটা নির্ভর করে, ঠিক আছে? সো ইনগ্রেডিয়েন্টের মধ্যে যদি আমি ব্যালেন্স করতে পারি তাহলে সাধারণত এক্সপ্লোসিভনেস মানে ফাস্টার রিঅ্যাকশন, আমি মানে বাস্ট হয় না, বাস্টের কথা বলি, ওই ধরনের এক্সপ্লোসিভ না, রিঅ্যাকশন উড বি ভেরি ফাস্ট, সেটা মিন করছি, ঠিক আছে? নট মানে এক্সপ্লোশন হবে সেটা না। ইয়েস স্যার। ওকে, তাহলে আজকে আমরা শেষ করি। আগামী কালকের যে ক্লাস আছে সেটা হবে না, বুধবার দিন আমরা ফিডিং ডিজাইন করব। সো খাতা কলম ক্যালকুলেটর হাতে নিয়ে বসো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শেষ করি। খোদা হাফেজ। স্যার চলে গেছেন? এই দুর্য বলিস যে হচ্ছে এইটাতে জয়েন করার সময় অনেকের দেরি হয়েছে, আজকের অ্যাটেন্ডেন্স একটু কনসিডার করে। ভাই আজকে স্যারের অ্যাটেন্ডেন্স স্যার ওইভাবে কাউন্ট করে না, ওটা লাস্ট লিভ দিয়ে কাউন্ট করে, চিন্তা করিস তুই। আজ কয়জনের অ্যাটেন্ডেন্স নিতে দেরি হয়েছে? অ্যাটেন্ডেন্স স্যার নেয় না ভাই, স্যার ফাইনাল অ্যাটেন্ডেন্স কাউন্ট করে। তুই মিটিং শেষ এখন তাই। ওকে, তুমি আমাকে জিরকনিয়ার ব্যাপারে যেটা বলছো সেটা তুমি তো ফেস সাথে এডিট করতে পারবে, তাই না? সিয়ার আছে?